প্রিস্ট্রেস কংক্রিট যেমন পিএসসি গার্ডার নির্মাণে টেন্ডন স্ট্রেচিংয়ে স্লিপ নামক একটা টার্ম আছে, যা স্ট্রেচিং স্লিপ বা অ্যাঙ্করেজ স্লিপ বা সেটিং লস নামেও পরিচিত। স্ট্রেচিং স্লিপ বলতে প্রিস্ট্রেসিং টেন্ডনগুলির সামান্য ইলঙ্গেশন লস বোঝায় যখন জ্যাকিং ফোর্স রিলিজ করা হয় এবং ওয়েজগুলি বা গ্রিপগুলি কেবলের স্ট্র্যান্ডগুলিকে লক করার জন্য অ্যাঙ্করেজের মধ্যে সেট করে। আরও সহজ করে বলতে গেলে স্ট্রেচিংয়ের সময় জ্যাকিং লোড রিলিজ করার পর ফাইনাল ইলঙ্গেশন থেকে যতটা ইলঙ্গেশন কমে যায় সেটাই হচ্ছে স্ট্রেচিং স্লিপ। এই স্ট্রেচিং স্লিপ কেন হয়, কিভাবে হয়, স্লিপ বেশি হলে গার্ডারের উপর কী প্রভাব পড়ে, স্লিপ নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয় কৌশল ইত্যাদি বিস্তারিত আলোচনায় আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন সাবসয়েল ইঞ্জিনিয়ার্স এবং সাথে আছি আমি আবু মাহসেন মোহাম্মদ সাজ্জাদ। আশা করছি আজকের ভিডিওটি পিএসসি গার্ডারের সাথে সম্পৃক্ত সকলের জন্য এবং শিক্ষানবিশ প্রকৌশলীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সুতরাং লাইক, কমেন্টস, সাবস্ক্রিপশন, ফলো ইত্যাদি অ্যাক্টিভিটির মাধ্যমে পাশে থাকুন এবং ভিডিওটি মনোযোগের সহিত সম্পূর্ণ উপভোগ করুন। স্লিপ হচ্ছে জ্যাকিং লোড রিলিজ করার পর ইলঙ্গেশন কমে যাওয়া, আর যেহেতু স্ট্যান্ডের ইলঙ্গেশন তার উপর প্রয়োগকৃত লোডের সমানুপাতিক, সুতরাং স্বাভাবিকভাবেই স্লিপের ফলে কেবলের ইলঙ্গেশন যতখানি কমে সেই অনুপাতে কেবলের টেনশন ফোর্সও কমে, অর্থাৎ গার্ডারের উপর প্রয়োগকৃত কম্প্রেসিভ ফোর্সও সেই অনুপাতে কিছুটা কমে যায়। সুতরাং কতখানি স্লিপ আসলে গ্রহণযোগ্য, অর্থাৎ কতখানি স্লিপ ধরে গার্ডারটি ডিজাইন করা হয়েছে এবং সেই অনুযায়ী স্লিপ নিয়ন্ত্রণের কৌশল ও আমাদের জানা থাকতে হবে। তার আগে স্লিপের কারণগুলি আমরা একটু দেখে নিই, যাতে করে স্লিপ নিয়ন্ত্রণ কৌশলটা বুঝতে আমাদের জন্য সহজ হয়। স্লিপের সবচেয়ে সাধারণ কারণ হলো ওয়েজেস বা মেকানিক্যাল গ্রিপগুলি স্ট্র্যান্ডগুলিকে শক্তভাবে লক করার জন্য অ্যাঙ্কর হেডের ভিতরে প্রয়োজনীয় পরিমাণে বসে যাওয়া। টান টান স্ট্র্যান্ডগুলিকে যথাস্থানে শক্তভাবে ধরে রাখার জন্য অ্যাঙ্কর হেডের ভেতরে কনিক্যাল আকৃতির গ্রিপগুলি প্রয়োজনীয় পরিমাণে ঢুকিয়ে দেওয়া হয়। যখন হাইড্রোলিক জ্যাক স্ট্যান্ডগুলিকে রিলিজ দেয় তখন স্ট্যান্ডগুলির টেনশন স্ট্যান্ডগুলিকে সামান্য পিছনে নিয়ে নেয় এবং শক্তভাবে আঁকড়ে ধরার জন্য ওয়েজ বা গ্রিপগুলিকে অ্যাঙ্করেজ ব্লকের কনিক্যাল শেপের লুজ অংশে আরও টেনে নিয়ে যায়। এই ছোট্ট পরিমাণে ভেতরের দিকে চলে যাওয়া, যা সাধারণত 3 মিলি থেকে 9.5 মিলিমিটার পর্যন্ত হতে পারে, এই স্লিপ টান টান টেন্ডনের দৈর্ঘ্য হ্রাস করে, যার ফলে তাৎক্ষণিকভাবে প্রিস্ট্রেস বল হ্রাস পায়। অ্যাঙ্করেজ ব্লক এবং বিয়ারিং প্লেটের ইলাস্টিক বিকৃতির কারণেও ছোটোখাটো গ্রিপ হয়। টান টান স্ট্যান্ডের, যা প্রায়শই প্রতি স্ট্যান্ডে 190 কিলোনিউটনের বেশি, এই বিশাল বলের প্রভাবে অ্যাঙ্করেজ সিস্টেমের ধাতব উপাদানগুলি কংক্রিটের পৃষ্ঠে সেটেল হয়ে যায় বা কামড় দেয়, যার ফলে টেন্ডনের দৈর্ঘ্যে ক্ষুদ্রাকৃতির হ্রাস ঘটে। জ্যাকের পারফরমেন্স। ব্যবহৃত হাইড্রোলিক জ্যাকের ধরন স্লিপকে প্রভাবিত করে। পাওয়ার সিটিং সেকেন্ডারি র্যাম সহ জ্যাকগুলি ফোর্স রিলিজের আগে ব্যারেলের মধ্যে সক্রিয়ভাবে ওয়েজ বা গ্রিপগুলিকে ঠেলে দেয়, যা ম্যানুয়াল সিটিংয়ের তুলনায় ড্র ইন স্লিপ উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। সিস্টেমের ধরন। বিভিন্ন হাইড্রোলিক জ্যাক সিস্টেমের সহজাত স্লিপ মান থাকে। উদাহরণস্বরূপ, একটি ফ্রেসনেট সিস্টেমে সাধারণভাবে 4 থেকে 6 মিলি স্লিপ থাকে, যেখানে একটি ডাইউইডাক সিস্টেমে 1 মিলিমিটার স্লিপ থাকতে পারে। উপাদানের পরিষ্কার পরিচ্ছন্নতা। ওয়াজেস বা অ্যাঙ্কর হেডের আভ্যন্তরীণ কোণে ময়লা, মরিচা বা লুব্রিকেন্টের কারণে আনইভেন সিটিং বা অতিরিক্ত স্লিপ হতে পারে। টেন্ডন মিস অ্যালাইনমেন্ট। শেথিং পাইপের ইমপারফেক্ট অ্যালাইনমেন্ট ফ্রিকশন বৃদ্ধি করে, যার ফলে অসম বল বিতরণ হতে পারে এবং অ্যাঙ্করেজে বেশি স্লিপ হতে পারে। তাপীয় প্রভাব।
আধুনিক দীর্ঘ স্প্যান গার্ডারগুলিতে টেনশন এবং কংক্রিটের কিউরিংয়ের সময়ের মধ্যে তাপমাত্রার পার্থক্য অ্যাঙ্করেজ কীভাবে বসবে বা চাপ স্থানান্তর করবে তা প্রভাবিত করতে পারে। এবার একটু দেখে নেওয়া যাক স্লিপের ফলে বা অতিরিক্ত স্লিপ হলে গার্ডারের উপর এর কী প্রভাব পড়তে পারে। প্রি স্ট্রেস কংক্রিট গার্ডারে স্ট্রেসিং স্লিপের কারণে প্রাথমিকভাবে প্রি স্ট্রেসিং ফোর্সের তাৎক্ষণিক ক্ষতি হয়। সেতু প্রকৌশল মানদণ্ড এবং কাঠামোগত সুরক্ষা ও পরিষেবাযোগ্যতা নিশ্চিত করার জন্য এই প্রভাবগুলি প্রশমিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রি স্ট্রেস বল হ্রাস। স্লিপ একটি নির্দিষ্ট স্থানচ্যুতি যা সাধারণত 5 মিলিমিটার থেকে 4 মিলিমিটার এরকম হতে পারে। এর ফলে টেন্ডনের কার্যকর টান কমে যায়, যার ফলে কংক্রিটে স্থানান্তরিত কম্প্রেসিভ ফোর্সও হ্রাস পায়। লোড বহন ক্ষমতা হ্রাস। উল্লিখিত স্লিপ গার্ডারের ফ্লেক্সারাল স্ট্রেংথ হ্রাস করতে পারে। কিছুটা কম্পোজিট সিস্টেমে সামগ্রিক লোড বহন ক্ষমতা 17% পর্যন্ত হ্রাস করতে পারে। ফ্লেক্সারাল স্ট্রেংথ, যাকে বাক শক্তি বা ভাঙার মডুলাসও বলা যেতে পারে, এটি হলো একটি উপাদানের ভাঙার আগে ভাঙনের বা বিকৃত হওয়ার প্রতিরোধ ক্ষমতা। স্লিপের কারণে কম্প্রেসিভ ফোর্স হ্রাস পায়, ফলে গার্ডারের উপর দিকে এই হ্রাসকৃত কম্প্রেসিভ ফোর্সের কারণে অতিরিক্ত হগিং হতে পারে। অথবা সার্ভিস লোডের অধীনে অনিচ্ছাকৃত নিম্নমুখী বিচ্যুত হতে পারে, যা ব্রিজ অ্যালাইনমেন্টকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। কংক্রিটে ফাটল। প্রি স্ট্রেস কমে গেলে কংক্রিটের ধারণ ক্ষমতার চেয়ে বেশি টেনসাইল স্ট্রেসের ঝুঁকি বেড়ে যায়। অর্থাৎ গার্ডারের নিচের দিকে অতিরিক্ত টেনসাইল স্ট্রেস তৈরি হলে সেটা প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে গার্ডারের নিচে অকাল ফাটল দেখা দিতে পারে। ক্ষয়ের সংস্পর্শে আসা। অপর্যাপ্ত প্রি স্ট্রেসের কারণে সৃষ্ট ফাটলগুলি পানি এবং ক্লোরাইড অনুপ্রবেশের পথ তৈরি করে, ফলে উচ্চ শক্তির ইস্পাতের ক্ষয় ত্বরান্বিত করে এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব হ্রাস করে। রিভার্স ফ্রিকশন। স্লিপ অ্যাঙ্করেজ প্রান্তের কাছে রিভার্স ফ্রিকশন তৈরি করে, যেখানে টেন্ডন কিছু বল পুনরুদ্ধারের চেষ্টা করে, কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে স্ট্রেস লেভেল কম থাকে। স্থানীয় প্রভাব। ফ্রিকশন লসের বিপরীতে অ্যাঙ্করেজ স্লিপের প্রভাব জ্যাকিং প্রান্তে সবচেয়ে তীব্র হয়, যা পুরো স্প্যানকে প্রভাবিত করে এবং ডাক্ট ঘর্ষণজনিত কারণে ধীরে ধীরে মধ্য স্প্যানের দিকে হ্রাস পায়। স্প্যান নির্ভরতা। লম্বা গার্ডার যেমন 40 মিটার এবং তুলনামূলকভাবে ছোট গার্ডার যেমন 20 মিটার এর ক্ষেত্রে পিছলে যাওয়ার কারণে ক্ষতির শতাংশ কম বেশি হয়। বড় গার্ডারে শতাংশ কম থাকে এবং ছোট গার্ডারে শতাংশ বেশি হওয়ার কারণে ছোট গার্ডারে স্লিপের কারণে ক্ষতি বেশি হয়। রিস্ক অফ ব্রিটল ফেলিওর। চরম ক্ষেত্রে প্রয়োগকৃত চাপ এবং প্রসারণের ক্ষেত্রে গুরুতর বিচ্যুতি, যা +-4%-এর বেশি চাপযুক্ত অপারেশনের সময়ই বিপর্যয়কর সিস্টেম ব্যর্থতার কারণ হতে পারে। এবার আমরা একটু নজর দেব এই স্ট্রেসিং স্লিপ কিভাবে প্রশমন করব বা কিভাবে নিয়ন্ত্রণ করব। পাওয়ার সেটিং। পাওয়ার সিস্টেম বা সেকেন্ডারি হাইড্রোলিক র্যাম দিয়ে সজ্জিত জ্যাক ব্যবহার করা, যা মূল জ্যাকিং বল ছেড়ে দেওয়ার আগে ওয়াইসগুলিকে অ্যাঙ্কর হেডে সক্রিয়ভাবে ঠেলে দেয়। এটি ওয়াইসগুলিকে স্ট্র্যান্ডগুলিকে আঁকড়ে ধরার জন্য টানতে যে দূরত্ব বজায় রাখতে হবে তা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। নিয়ন্ত্রিত রিলিজ। যতটা সম্ভব ধীরে ধীরে লোড রিলিজ করতে হবে। দ্রুত লোড রিলিজ অনেক সময় উচ্চচাপ প্রয়োগ করে, যার ফলে অতিরিক্ত স্লিপ হতে পারে। বর্ধিত লক অফ চাপ। যদি পরিমাপ 6 মিলিমিটারের বেশি পিছলে যাওয়ার ইঙ্গিত দেয়, তাহলে ইঞ্জিনিয়াররা প্রাথমিক আসনটি আরও শক্ত করার জন্য লক অফ চাপ সর্বাধিক 10 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, অর্থাৎ মোট 280 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারের বেশি নয়, এরকম পরিমাণে বৃদ্ধি করতে পারেন। ম্যাটেরিয়াল অ্যান্ড ইকুইপমেন্ট প্রিপারেশন। পুঙ্খানুপুঙ্খ পরিষ্কার করা। মরিচা, ময়লা এবং গ্রিস অপসারণের জন্য নাইলন তারের ব্রাশ এবং পেট্রোল দিয়ে বিয়ারিং প্লেটের স্ট্যান্ড, ওয়াইজ বা গ্রিপ এবং আভ্যন্তরীণ কোণগুলি পরিষ্কার করতে হবে। ওয়াইজের দানাগুলিতে থাকা ধ্বংসাবশেষগুলি তাৎক্ষণিকভাবে আঁকড়ে ধরা থেকে বিরত রাখে। কৌশলগত তৈলাক্তকরণ। ওয়াইজগুলি বা গ্রিপসগুলির বাইরের পৃষ্ঠে গ্রাফাইট গ্রিপস বা মোমের একটি পাতলা আবরণ লাগানো যেতে পারে,
যাতে তারা সমানভাবে বসার জন্য টেপার্ড করতে মসৃণভাবে স্লাইড করতে পারে এবং একই সাথে ভেতরের সেরেশনগুলি স্ট্রেনটি ধরে রাখার জন্য পরিষ্কার থাকে এবং তা নিশ্চিত করে। অ্যালাইনমেন্ট চেক। যে কক্ষটি টেন্ডন অক্ষের সাথে পুরোপুরি সমান্তরাল কিনা তা নিশ্চিত করতে হবে। ভুল অ্যালাইনমেন্টের ফলে অসম বল বিতরণ হয়, যার ফলে ওয়ার সেটিং এলোপাতারি হয়ে যেতে পারে এবং উচ্চতর স্লিপ হতে পারে। সম্পূরক টান। যদি স্লিপ ধারাবাহিকভাবে প্রত্যাশার চেয়ে বেশি হয় তাহলে প্রত্যাশিত প্রসারণ ক্ষতিপূরণ দিতে লক্ষ্যমাত্রার প্রসারণ পরিবর্তন করা যেতে পারে, যেমন ডিজাইন ইলংগেশনের 1.05 গুণ পর্যন্ত। একসাথে মাল্টি স্ট্র্যান্ড ট্রেসিং। সাধারণত এটাই করা হয়ে থাকে, সবগুলি স্ট্র্যান্ডকে একসাথে টান দিলে স্লিপের আশঙ্কা কমে যায়। প্রাথমিক চাপ বা ইনিশিয়াল জ্যাক ফোর্স। চূড়ান্ত পরিমাপ নেওয়ার আগে স্ট্র্যান্ডগুলির প্রাথমিক শিথিলতা দূর করতে একটি ছোট্ট পরিমাণ প্রাথমিক চাপ, যেমন 50 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার পর্যন্ত প্রয়োগ করা যেতে পারে। তো মাঠ পর্যায়ে আমরা সাধারণত যেসব জ্যাক দেখে থাকি সেগুলি চায়না জ্যাক হিসাবে পরিচিত। সেখানে সেকেন্ডারি র্যাম বা পাওয়ার সেটিংয়ের কোনো ব্যবস্থা থাকে না। এক্ষেত্রে আমরা কিভাবে লক নিয়ন্ত্রণ করব তা একটু দেখে আসি। প্রথমত, এসব জ্যাকের সাহায্যে টেনশনিংয়ের জন্য একটি লক আপ কলার ব্যবহার করা হয়, যার ভেতরে গ্রিপগুলি সামান্য নড়াচড়া বা মুভমেন্ট করতে পারে, যাতে কেবল টান দেওয়ার সময় এই গ্রিপগুলি বাইরে আসে এবং যথেষ্ট জায়গা তৈরি করে দেয় যেন এই গ্রিপের ভেতর দিয়ে কেবলগুলি পাস করতে পারে। সেক্ষেত্রে এই নির্দিষ্ট পরিমাণ জায়গা যত বেশি হবে, পরবর্তীতে লোড রিলিজ করার সময় স্লিপও তত বেশি হবে। আবার এই জায়গাগুলি যদি একদম কম হয় তাহলে ঠিকমতো গ্রিপের ভেতর দিয়ে ফ্রিভাবে স্ট্র্যান্ডগুলি চলাচল করতে পারবে না, ফলে স্ট্র্যান্ডগুলির উপর স্কেচ বা দাগ পড়ে যেতে পারে, অথবা অনেক সময় স্ট্র্যান্ড কেটেও যেতে পারে। সেই জন্য এই লক আপ প্লেটের ভেতরে নির্দিষ্ট পরিমাণ একটা গ্যাপ থাকা দরকার, যাতে একদিকে স্লিপও নিয়ন্ত্রিত হয়, অন্যদিকে এই কেবল বা স্ট্র্যান্ডগুলির উপর যাতে স্কেচ না পড়ে। সাধারণত 6 থেকে 7 মিলিমিটার গ্যাপ এর জন্য যথেষ্ট। সুতরাং গ্রিপের হেড থেকে 6 থেকে 7 মিলিমিটার ক্লিয়ার থাকা, গ্রিপের হেড যদি অ্যাঙ্করেজ ব্লকের 7 মিলিমিটার বাইরে থাকে তাহলে আরও 7 মিলিমিটার দূরে এই লক আপ ডিস্কের প্রান্ত থাকলে মোট 14 মিলিমিটার যদি আমরা হিসাব করি, তাহলে মোটামুটিভাবে এসব জ্যাকের লক আপ সিস্টেম দ্বারা সর্বোচ্চ নিয়ন্ত্রণ করা যেতে পারে। তো সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লেগে থাকলে বা ইনফরমেটিভ মনে হলে আপনাদের যার যার সোশ্যাল মিডিয়া টাইমলাইনে রেখে দিতে পারেন বা শেয়ার দিতে পারেন। আর আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়, অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।